নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা বাবুইয়ের অ্যাডভেঞ্চার, আজকের প্রথম পর্ব। বয়সে ছোট হলে কি হবে, বাবুইয়ের মতো পাকা মাথা কজনের হয়? অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চারের সে এক বাহবা পাওয়া নায়ক। অনেক অনেক বুদ্ধি যাদের, বাবুই অবাক করা সব অ্যাডভেঞ্চারের খেলা দেখিয়ে তাদের একেবারে বোকা বানিয়ে দিতে পারে। এই বইখানার ভেতর পাওয়া যাবে অ্যাডভেঞ্চারের রাজা বাবুইয়ের নতুন নতুন দিগ্বিজয়ের মন মাতানো সব কাহিনী। পরিচয়। সেদিন আমাদের পাশের বাড়িতে মস্ত এক বিয়ের ধুম গেল। আমাদের এ দুবাড়ির মধ্যে বহুকালের পরিচয়। আমাদের বাড়িতে কাজ পড়লে ওরা নিজেদের লোকের মতো এসে খেটে দিয়ে যায়। আমরা ওদের বেলা তাই করি। খুব ধুম করে বিয়ে হলো কি না, তাই একটা বাড়িতে কুলোয়নি। আমাদের বাড়িটাও ওরা চেয়ে নিয়েছিল। ওদের বাড়িতে বিয়ের আসর হয়েছিল, আর আমাদের বাড়িতে খাওয়া। প্রথম পালা খাওয়া যখন হয়ে গেছে, আমি দৌড়ে পান নিয়ে যাচ্ছি। সেই সময় ছাদে একটা গোলমাল শুনলুম। গিয়ে দেখি আমাদের মেসোমশাই একজন বিয়ের নেমন্তন্নের লোক ধরেছেন, একটি 15-16 বছরের ছেলে। দেখে বোঝবারই জো নেই যে সে এমন চুরি করে খেতে এসেছে। তার একটা কান লাল টকটকে হয়ে উঠেছে। বুঝলুম সেটা মেসোমশাইয়ের আশীর্বাদ। কিন্তু আশ্চর্য এই যে ছেলেটির মুখের ভাব দেখে বোঝবারই জো নেই যে সে বিন্দুমাত্র লজ্জিত হয়েছে। আচ্ছা বেয়া ছেলে তো। ভাবলুম মার ধরে কিছু হবে না, একে একটু শিক্ষা দিতে হবে। এই ভেবে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে আমি বললুম, মেসোমশাই, একে আমার কাছে ছেড়ে দিন, আমি এর ব্যবস্থা করছি। বলে ছেলেটিকে সঙ্গে করে আমার ঘরে গিয়ে ঢুকলুম। খাটের ওপর তাকে বসতে বলে সোজাসুজি জিজ্ঞেস করলুম, তুমি কি বাড়িতে খেতে পাও না? ছেলেটি বললে, তা পাবো না কেন? আমি বললুম, এখানে খেতে এসেছিলে কেন? ছেলেটি হাসতে হাসতে বললে, সে আপনারা বুঝতে পারবেন না। তার হাসি দেখে আমার রাগ হলো। কড়া করে বললুম, লোভ? ছেলেটি সংক্ষেপে বলল, না। কেন? ছেলেটি বললে, দেখুন, আমি যে ধরা পড়েছি সে আমি ইচ্ছে করে ধরা দিয়েছি বলে, নইলে এই ভদ্র পোশাকে আমাকে হঠাৎ চোর বলে ধরতে আপনাদের সাহসী হতো না। আমি বললুম, কখনো নয়। মেসোমশাই বিয়েবাড়িতে তোমার মতো অমন ঢের লোক ধরেছেন। এই কাজ করে তিনি বুড়ো হয়ে গেলেন, তুমি তার চোখকে ফাঁকি দিয়ে পালাবে? ছেলেটি বললে, বিশ্বাস না হয় সেই টাকমাথা ভদ্রলোককে জিজ্ঞেস করুন, ওই যে যিনি তো করে কথা বলেন। আমি বললুম, বুঝেছি, টেকোয়ার তোতলা তো, রাধা বিনোদবাবু। তার সঙ্গে তোমার কি? ছেলেটি বললে, আমার কিছু না। পংক্তি যখন পড়ল, ওই রাধা বিনোদবাবু না কি বললেন, তার পাশেই আমি বসে পড়লুম। আপনার মেসোমশাই বহুবার আমাদের পংক্তির সামনে দিয়ে চলে গেলেন, আমাকে দুবার জিজ্ঞেস পর্যন্ত করে গেলেন যে আমার কি চাই। একবারও আমায় চোর বলে সন্দেহ করলেন না। আমি দেখলুম তবে তো সব মাটি হয়। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, আমি রাধা বিনোদবাবুকে এক ঠেলা দিয়ে বললুম, হ্যাঁ মশাই, বরের নামটি জানা আছে তো? রাধা বিনোদবাবু কটমট করে আমার দিকে তাকালেন, খানিক চুপ করে থেকে বলে উঠলেন, তো। আমি বললুম, কি তরুণ? তিনি বললেন, তো তোমার কোথায় থাকা হয়? আমি চোখ টিপে বললুম, সে আর জেনে কি হবে, আপনারই মতো এখানে ঢুকে পড়েছি। আমি তাজ্জব হয়ে বললুম, এই কথা বললে তুমি রাধা বিনোদবাবুকে? ছেলেটি বললে, তা বললুম, কারণ ভদ্রলোক আমার পাশে বসে যা খেলেন দেখবার মতো। আপনাদের কোনো আত্মীয় বুঝি? একবার ডেকে জিজ্ঞেস করুন না। আমি বললুম, রাধা বিনোদবাবুকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, উনি এমন তোতলাবেন কিচ্ছু বোঝা যাবে না, তুমি বলো। ছেলেটি বললে, আমি তখন রাধা বিনোদবাবুকে জিজ্ঞেস করলুম,
কনের বাবার নামটি যদি জানেন তো বলুন না। তিনি মহা চটে উঠলেন। তুমি কার বিয়েতে নেমন্তন্ন খেতে এসেছো হে ছোকরা? আমি যেন ভারী ভয় পেয়েছি এই ভাব দেখিয়ে বললুম, মাফ করবেন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আসুন না কোনো রকমে সরে পড়ি। উনি আর কিছু বললেন না, চুপি চুপি আপনার মেসোমশাইকে ডেকে নিয়ে এলেন। তারপর কি হয়েছে আপনি তো দেখেছেন। আমি বললুম, ধরা পড়ে অনেকেই অনেক রকম কথা বলে, আমি তোমায় সহজে ছাড়ছি নে। তোমার নাম, তোমার ঠিকানা কি তাই বলো, আমি সব খোঁজ চাই। ছেলেটি তার নাম, তার বাবার নাম, তাদের বাড়ির ঠিকানা সব বলে গেল। বলল, এখানে হ্যাংলার মতো খেতে আসিনি। আমি বললুম, তবে তুমি কি করতে এসেছো? সে বললে, অ্যাডভেঞ্চার করতে। আমি বললুম, তার মানে কানমলা খাওয়া তোমার অ্যাডভেঞ্চার নাকি? সে বললে, নয়, এই তো মজা, শখ করে চুরি করলুম, ইচ্ছে করে ধরা দিলুম, লোকে সত্যিকারের চোর বলে ভুল করলো, এ কি একটা কম অ্যাডভেঞ্চার? আমি ভাবলুম ছেলেটার মাথায় কিছু গোল আছে। বললুম, চলো, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। তাদের বাড়িতে পৌঁছে নিচে বসবার ঘরে ঢুকলুম। সেখানে তার বাবা বসেছিলেন। তার সঙ্গে পরিচয় হতে তাকে ব্যাপারটা আগাগোড়া খুলে বললুম। প্রথমটা তিনি ভালো বুঝতে পারলেন না। তারপর অ্যাডভেঞ্চারের কথাটা বলতেই হো হো করে হেসে উঠলেন। হাসি থামতে তার ছেলেকে কাছে ডেকে বললেন, ছি বাবুই, তোমার অ্যাডভেঞ্চারের ফলে অচেনা ভদ্রলোকেরা এমনভাবে উদ্ব্যস্ত হলেন, এ তোমার ভারী অন্যায়। তারপর আমার দিকে ফিরে বললেন, ওকে আপনি চেনেন না, ওর ওই অ্যাডভেঞ্চার করা এক বাতিক। ছেলেবেলা থেকে এই নিয়ে ওর সঙ্গে আমরা আর পারলুম না, কিছু মনে করবেন না। শুনে আমার ভারী আশ্চর্য লাগলো। বাবুয়ের সঙ্গে ঝগড়া মিটিয়ে ভাব করে ফেললুম। সেই থেকে তার সঙ্গে আমার খুব ভাব। বাবুইয়ের ছেলেবেলাকার নানা অ্যাডভেঞ্চারের গল্প সে আমার কাছে করেছে, তা যেমন আশ্চর্য তেমনই মজার। তারই মুখ থেকে যেমন শুনেছিলুম তার অ্যাডভেঞ্চারের কাহিনী, এইবার তোমাদের শোনাচ্ছি। শনিবারের ছুটি হয়ে গেছে। স্কুল থেকে ফিরে এসে বাড়ির ছাদে পাঁচিলের ছায়ায় একলা বসে কত কি ভাবছিলুম। বৈশাখ মাস, সারা ছাদ রোদে ঝাঝা করছে, আগুন হাওয়ায় গা মুখ যেন পুড়ে যায়। গাছপালা কাকপক্ষী পর্যন্ত সব নিঝুম। ঘর অন্ধকার করে পাখা চালিয়ে বসে শুয়ে আছে সবাই, কিন্তু আমার ওসব ভালো লাগে না। এই জায়গাটি আমার সবচেয়ে পছন্দ, গরমই হোক আর যাই হোক। হাতে বাংলা খবরের কাগজ আজব তত্ত্ব নিয়ে আকাশের দিকে চেয়েছিলুম। এই খবরের কাগজটি আমার রোজই কিনে পড়া চাই, একদিনও বাদ গেলে চলে না। বাবা বলতেন, হ্যাঁ রে, পৃথিবীতে এত বই থাকতে তোর ওই কাগজটার উপরই এত ঝোঁক কেন? আমি বলতুম, এতে যেমন মজার মজার খবর বার হয়, অন্য কোনো বইয়ে কোনো কাগজে তা পাবার জো নেই। কে উত্তর মেরুতে যাত্রা করেছে, কে মরুভূমি পার হচ্ছে, কারা প্রশান্ত মহাসাগরে সাঁতার দিচ্ছে, কোন দেশের গাছে পিঠ দিয়ে দাঁড়ালে আর পিঠ ছাড়ানো যায় না, রক্ত শুষে গাছ মানুষকেই খেয়ে ফেলে, কোথায় রক্তের মতো লাল বৃষ্টি হয়েছে, কোথায় হলুদ রঙা বরফ পড়েছে, কোথায় 5 মাথাওয়ালা বাছুর জন্মেছে, কোন দেশে এক ছেলে জন্মেছে যে 7 বছর বয়সেই এমন শক্ত শক্ত অঙ্ক কষছে যে বড়রাও তা পারে না। এইসব তাজ্জব খবর পড়ে আমি মুগ্ধ হয়ে যেতুম। আমার মনে হতো, আমি বা কবে এমন আশ্চর্য আশ্চর্য কাণ্ড ঘটিয়ে আমারই মতো পাঠকদের তাক লাগিয়ে দিতে পারব। খবরের কাগজে এইমাত্র পড়েছি, একদল সাহেব হিমালয়ের এভারেস্ট পর্বতের চূড়ায় উঠবার জন্যে বেরিয়ে পড়েছেন। অতি দুরূহ পর্বতারোহণ, যেমন ঠান্ডা তেমনি চোখ আধার করা বরফের ঝড় আর কুয়াশা, আর থেকে থেকে বড় বড় ধস। আজ অবধি কেউই এই পাহাড়ের চূড়োকে জয় করতে পারেনি। যেই চেষ্টা করেছে সেই মারা পড়েছে। যাত্রার শুরুতে ভক্তের দল এসে সাহেবদের গলায় মালা পরিয়ে দিয়ে গেছে। কুলি মজুর, তাঁবু, দড়ি, কাঁটা, জুতো, গাইতি, ভোট, কম্বল, খাবার রসদ নিয়ে সাহেবরা বেরিয়ে পড়েছেন হিমালয়ের পথে। যাবার আগে বলে গেছেন, এভারেস্ট জয় না করে আমরা ফিরব না। খবরটা পড়ে মনে মনে আমি চঞ্চল হয়ে উঠলুম। নিজের মনে একবার বলে উঠলুম, একটা কিছু অ্যাডভেঞ্চার না করলে আর চলছে না দেখছি। একটা লাল ঘুড়ি আমার মাথার কাছে ফরফর করে উঠছিল।
এই দুপুর রোদে কে ওড়াচ্ছে কে জানে। মনে মনে মতলব আটছিলুম, প্রকাণ্ড একখানা ঘুড়ি তৈরি করব। ঘুড়ি করে যেদিন ঝোড়ো বাতাস বইবে, মোটা দড়ি বেঁধে তাকে উড়িয়ে দড়ি ধরে ঝুলে পড়ব। তারপর ঘুড়ি আমায় যেখানে টেনে নিয়ে যায়। এই ফন্দিটা মাথায় আসছিল। এমন সময় ছাদের কোনায় কিচ করে একটা আওয়াজ। চেয়ে দেখি একটা ছোট্ট বাদরের ছানা সামনের দেবদারু গাছ থেকে লাফিয়ে আমাদের ছাদের পাঁচিলের ওপর বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। এমন কচি বাচ্চাটা যে দেখেই ধরতে ইচ্ছে করে। ভাবলুম এটাকে ধরে পোষ মানালে চমৎকার হয়। অ্যাডভেঞ্চারে যখন বেরোবো এটাকে সঙ্গী করে নিতে পারবো। পৃথিবী বিখ্যাত পর্যটকদের অনেকেরই সঙ্গে কুকুর, বেড়াল, কাকাতুয়া সঙ্গী থাকত। বাদর কারো ছিল বলে মনে পড়ে না। এই না ভেবে আমি দৌড়ে নিচে ছুটলুম একটা চাদর নিয়ে আসবার জন্যে। চাদর চাপা দিয়ে বাচ্চাটাকে ধরব। বারান্দায় একটা বিছানার চাদর শুকোচ্ছিল, সেটা টেনে নিয়ে ছাদে গিয়ে দেখি বাদরটা আর নেই। নিচের দিকে উকি মেরে দেখি কলতলার চৌবাচ্চার ওপর বাদরের ছানাটা বসে রয়েছে, তার হাতে একটা টিনের বাক্স। ভারী মনোযোগ দিয়ে বাক্সটাকে দেখছে। চাদর হাতে দৌড় দিলুম কলতলায়। গিয়ে দেখি বাদরের বগলে একটা বিস্কুটের বাক্স। আমার মনে হঠাৎ ভারী আনন্দ হলো। ওই বিস্কুটের টিনটার ওপর আমার অনেক দিন থেকে বড় লোভ, কিন্তু বাবা যে ওটাকে কোথায় লুকিয়ে রাখতেন কোনো মতেই খুঁজে পাওয়া যেত না। মাঝে মাঝে ওই বাক্স থেকে বাবা একটু করে বিস্কুট ভেঙে আমায় খেতে দিতেন। সে যে কী চমৎকার খেতে কি বলবো। ওইটুকুতে আমার লোভ আরও বেড়েই যেত, আশ মিটত না। মুখে লেগে থাকতো বিস্কুটের স্বাদ, মাথার মধ্যে ঘুরত বিস্কুটের কল্পনা। কিন্তু বাবা চলে গেলে হাজার খুঁজেও কিছুতেই আমি বাক্সটা বার করতে পারতাম না। এমন একটা লোভনীয় বাক্স যে খুঁজে বার করেছে সেই যদি আমার অ্যাডভেঞ্চারের সঙ্গী না হবে তো হবে কে? আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলুম। বিস্কুট সমেত বাদরটাকে ধরবার জন্যে দিলুম ছুট। আমি আসতেই বাদর বাচ্চাটা পাঁচিল টপকে দিলে পিঠ টান। কিন্তু পালাবার সময় বেচারার হাত থেকে বিস্কুটের টিনটা কলতলার শানের ওপর পড়ে গেল। তৎক্ষণাৎ সেটাকে আমি আত্মসাৎ করলুম। একবার চারিদিকে চেয়ে দেখে নিলুম বাড়ির কেউ দেখলেন কিনা, কিন্তু কাউকেই চোখে পড়ল না। বিস্কুটের বাক্সটা চাদরে বেশ করে জড়িয়ে ধীর গতিতে বাড়ির দরজা পেরিয়ে রাস্তায় এসে পড়লুম। বাদরটাকে পাওয়া গেল না। বুঝলুম বাদরটা হাতছাড়া হয়ে গেছে, ওকে আর পাওয়া যাবে না। যাবার আগে আমায় উপহারটা দিয়ে গেল। যাই হোক, রাস্তায় যখন বেরিয়েই পড়েছি ভাবলুম তখন আর দেরি কেন, অ্যাডভেঞ্চারই শুরু করে দেওয়া যাক। অ্যাডভেঞ্চার মানে অজানা কোথাও যাওয়া। কারাকোরাম বা আরাবল্লী না হোক, যে কোনো অজানা অচেনা জায়গা হলেই হবে। আমাদের বাড়ির সকলে গরমে ঘরদোর বন্ধ করে শুয়ে আছেন, কাজেই কেউ আমায় দেখতে পেলেন না। রাস্তা ধরে হনহন করে আমি একদিকে চলা শুরু করে দিলুম। পকেটে হাত দিয়ে দেখলুম আমার জন্মদিনে পাওয়া 10 টাকার নোটটা তখনও রয়েছে। ওটা অনেক টাকা, দূরে যাবার পক্ষে যথেষ্ট। চলতে চলতে ভাবতে লাগলুম কোথায় যাওয়া যায়। একবার রাঁচিতে যখন বেড়াতে গিয়েছিলুম, রাত্রির বেলা টাটানগর স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। গাড়ির অন্ধকারের মধ্যে থেকে উকি মেরে দেখেছিলুম দূরের আকাশটা যেন আগুনের হলকায় টকটকে লাল হয়ে রয়েছে, আর মাটির ওপর হাজার হাজার ইলেকট্রিকের আলো। অমন দৃশ্য কখনো চোখে দেখিনি, অপূর্ব লেগেছিল। বাবাকে ডেকে জিজ্ঞেস করেছিল, ও আলোগুলো কিসের? বাবা তখন অঘরে ঘুমোচ্ছিলেন, আমার কথার জবাব দেননি। আমি ভেবেছিলুম যখন বড় হব একবার টাটানগরে গিয়ে ওই আলোর রাজ্যটা দেখে আসব। রাঁচিতে পৌঁছেও আমার মাঝে মাঝে মন খারাপ হয়ে যেত। মনে হতো, দূর, এ আবার একটা দেশ, এর চেয়ে টাটানগরের আলোর রাজ্যটায় যেতে পারলে অনেক মজা হতো। আজ সেই টাটানগরের কথা হঠাৎ মনে পড়ে যেতে আমি ঠিক করে ফেললুম ওইখানেই যেতে হবে। স্টেশনে পৌঁছে দেখলুম চারিদিকে ভিড়, গোলমাল, কুলিমজুর ছুটছে। জায়গায় জায়গায় ছেলে মেয়ে বউ নিয়ে যাত্রীরা উবু হয়ে বসে রয়েছে। চাওয়ালা আর ভাজিওয়ালারা যাওয়া আসা করছে। বইয়ের দোকানে টাইম টেবিল পাওয়া যায় জানতুম, সেখান থেকে একটা টাইম টেবিল কিনলুম। টাইম টেবিল দেখতে জানি না। একজন অচেনা ভদ্রলোককে ধরলুম, হনহন করে চলে যাচ্ছিলেন। আমার ডাকে থমকে দাঁড়ালেন। ও মশাই,
এইটা দেখে একটু বলে দেবেন টাটানগরের গাড়িটা কখন ছাড়ে? তিনি কেমন যেন সন্দেহের চোখে আমার দিকে তাকালেন, বললেন, কোথায় যাবে? টাটানগর। সঙ্গে কেউ নেই? না। কী ভেবে জানি না ভদ্রলোক আর কথা বাড়ালেন না। আমার হাত থেকে টাইম টেবিলটা নিয়ে থামের গায়ে যে বেঞ্চিটা ছিল তাইতে বসলেন, চোখে চশমা পরলেন, আমাকে পাশে বসতে বললেন। তারপর আমি বসলে প্রথমেই আমায় শিখিয়ে দিলেন কেমন করে স্টেশনের নামের সূচি দেখে পাতা বার করতে হয়, কোন কোন ট্রেন সেই স্টেশনে কটার সময় পৌঁছবে এবং কটার সময় সেখান থেকে ছাড়বে তা কি করে দেখতে হয় শিখিয়ে দিলেন। আমি অতি সহজেই শিখে নিলুম বিদ্যেটা। তারপর নিজের চেষ্টাতেই বার করে ফেললুম। 3 ঘন্টা পরে 8 নং প্ল্যাটফর্ম থেকে টাটানগরের একখানা গাড়ি ছাড়ছে। ভদ্রলোক বিদায় হলেন। আমি তখন টিকিটের চেষ্টায় উঠলুম। সারি সারি অনেকগুলি খুপড়ি জানলা। তার প্রথম জানলার মধ্যে হাত বাড়িয়ে 10 টাকার নোটটা এগিয়ে দিয়ে বললুম, একখানা টাটানগরের টিকিট দেবেন? 7 নম্বর জানলায় যাও। সরে এলুম। বুঝলুম এই রকম করেই এখানে টিকিট বিক্রি হয় তাহলে। সব জানলায় সব জায়গার টিকিট পাওয়া যায় না। 7 নম্বর জানলায় গিয়ে টাটানগরের টিকিট কিনলুম। তারপর একটা বেঞ্চিতে গিয়ে বসলুম। হাতে এখনও 3 ঘন্টা সময়। 3 ঘন্টা কাটানো যায় কি করে? বিস্কুটের বাক্সটা খুলে ফেললুম। একে হাতে কোনো কাজ নেই, তার উপর নাকের সামনে আমার অতদিনের আশা করা অমন লোভনীয় বিস্কুট একটার পর একটা মুখে উঠতে লাগলো। প্রথমে ভেবেছিলুম ক্রিম দেওয়াগুলো বাঁচিয়ে রাখব, পরে বেছে বেছে চেখে চেখে খাবো সেগুলোকে। কিন্তু একটার এক টুকরো চেখে দেখলুম, জিভে পড়তেই মিলিয়ে গেল। এত ভালো লাগলো যে গোটাটা শেষ হতে দেরি হলো না। তারপর দ্বিতীয় একটা, তারপর আরও একটা। শেষকালে সব বিস্কুট শেষ হয়ে গেল। আমি তখন বিস্কুটের টিনটা ঝেড়ে কল থেকে এক পেটে জল খেয়ে টিনটা চাদরে মুড়ে আবার বেঞ্চিতে এসে বসলুম। বেঞ্চির এক ভদ্রলোক বোধহয় এতক্ষণ আমার লোভীর মতো বিস্কুট খাওয়া লক্ষ্য করছিলেন। তিনি বললেন, বিস্কুট খেতে তোমার খুব ভালো লাগে বুঝি? আমি একটু লজ্জা পেয়ে গেলুম। তারপর সামনে নিয়ে বললুম, লাগবে না? ডিকসনের মিক্সড বিস্কুটের কি কোনো তুলনা হয়? তিনি বললেন, কোনো তুলনা হয় না। আমি জানি, আমিও ওই বিস্কুট খাই, চমৎকার খেতে। আপনি বিস্কুট খান? কটা করে খান একদিনে? ও, তা কি গুনেছি, মুঠো মুঠো খাই। মুঠো মুঠো? ইস, আমি যদি পেতুম। আমাকে বাবা একটার বেশি কখনো দেন না, কালে ভদ্রে 2টো। আজই সবে। আজই কি? আজকে মানে আজ এই বিস্কুটের বাক্সটা পেলুম, মানে আমার হাতে এলো, মানে এটা আমার। বুঝলুম, মানে ওটা তোমার বাবা তোমায় দেননি, তোমার হাতে এসে গেছে। আমি নিজেকে সামলে নিলুম। বেশ নির্বিকারভাবে বললুম, একটা বাদরের বাচ্চা এটা আমায় পাইয়ে দিয়েছে। বাদরের বাচ্চা? হ্যাঁ, বাদরের বাচ্চা। কোথা থেকে টেনে বার করলো জানি না। বাবা তো আমাদের চোখের আড়ালে ওটাকে লুকিয়েই রাখেন। তারপর তারপর বাদরের হাত থেকে আমার হাতে এলো। বাদরটাকে ধরবো ভেবেছিলুম, পারলুম না। টিনটা ফেলে দিয়ে পালিয়ে গেল। বাদরটাকে ধরবে ভেবেছিলে? কেন, পুষবে বলে? হ্যাঁ, তাই ভেবেছিলুম, পুষে আমার অ্যাডভেঞ্চারের সঙ্গী করে নেব। অ্যাডভেঞ্চারের? হ্যাঁ, অ্যাডভেঞ্চারের। আমি যে অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। অ্যাডভেঞ্চারে বেরিয়েছ? তার মানে বাড়ি থেকে না বলে পালিয়েছ? তাই। বেশ ছোকরা তো হে তুমি, আর আমাকে সেই কথা বলে দিলে। ক্ষতি কি? আমি যদি এখন তোমায় পুলিশের হাতে ধরিয়ে দিই? দিলেই বা তাহলে আর তোমার অ্যাডভেঞ্চার হবে কই? ওইটাই অ্যাডভেঞ্চার হবে, পুলিশে ধরবে। ও, বুঝলুম। ধরা পড়ে গেলেও অ্যাডভেঞ্চার, পালিয়ে গেলেও অ্যাডভেঞ্চার। আচ্ছা, তোমরা কখনো ডিকসনের বিস্কুটের টিনে প্রাইজ পেয়েছো? প্রাইজ? সে আবার কি? জানো না? বার করো তোমার টিন, দেখিয়ে দিই। আমি চাদর খুলে আমার টিনটা তার হাতে দিতে তিনি ঢাকাটা তুলে বললেন, এই দেখো। আমি দেখলুম টিনের গায়ে একটা নম্বর খোদা রয়েছে। তিনি বললেন, প্রত্যেক টিনই নম্বর করা। ডিকসন কোম্পানি প্রতি 3 মাস অন্তর এর থেকে একটা নম্বর লটারি করে টেনে তোলে, বিলিতি কাগজে সেটা ছাপিয়ে দেয়। যার টিনের নম্বর মিলে যায় সে টিন পাঠিয়ে 100 টাকা পেতে পারে। তোমার বাবা নিশ্চয়ই জানেন এসব।
জানেন কি না জানি না, তবে দেখেছি বটে। শিশি বোতলওয়ালার কাছে মা পুরনো বিস্কুটের টিন বিক্রি করতে চাইলে বাবা সহজে দিতে চান না। সেই সময় একজন এসে ভদ্রলোককে ডাকলেন, ওঠো ভাই, ট্রেন ইন করবে এখুনি। শুনে ভদ্রলোক উঠে পড়লেন। বুঝলুম তার আর আমাকে পুলিশে ধরিয়ে দেবার উৎসাহ নেই। যাবার সময় শুধু বলে গেলেন, যেখানেই যাও সাবধানে থেকো। ভদ্রলোক চলে যাবার খানিক পরে উঠলুম আমি। ৮ নং প্ল্যাটফর্মে টাটানগরের গাড়ি দাঁড়িয়ে। চাদরের পুটলিটা বগলে করে একটা 3rd ক্লাস কামরায় জায়গা নিয়ে বসে পড়লুম। গাড়ি ছেড়ে দিল। আমার চোখের সামনে ধীরে ধীরে স্টেশনের দৃশ্য, তারপর শহরের দৃশ্য মুছে গেল। তারপর কারখানা, শেষে মাঠ আর গাছে ঢাকা গ্রাম, পার উঁচু পুকুর, ডোবা। সব দেখে মনে হতে লাগলো সেন হেডিন কি কলম্বাসের মতো সত্যিই আমি অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। ভোর 4টের সময় টাটানগরে পৌঁছবার কথা। অন্ধকার হয়ে আসতেই আমার পুটলিটা বালিশ করে পা গুটিয়ে কাঠের বেঞ্চিতে শুয়ে পড়লুম। ট্রেনে বিশেষ ভিড় ছিল না। একে একে সবাই শুয়ে পড়ল। কখন চোখ ঢুলে এসেছে জানি না, ঘুমিয়ে পড়েছিলুম। হঠাৎ একটা ঝাঁকানিতে ঘুম ভাঙতেই দেখি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়াচ্ছে। চাকার ক্যাচ কোচ শব্দ কেমন যেন অদ্ভুত লাগছে। গভীর রাত, মনে হচ্ছে কোথায় এলুম। বোধহয় স্বপ্ন দেখছিলুম। মামার বাড়ির ছাদে মামাতো ভাই বোনদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছি, আর নিচের রাস্তা দিয়ে ঘটাং ঘটাং করে ট্রাম চলেছে। চিরপরিচিত মামার বাড়ির ছাদ আর মামাতো ভাই বোনদের চেনা মুখগুলি বদলাতে বদলাতে ট্রেনের কামরার ভিতরকার অন্যান্য যাত্রীদের ঘুমন্ত চেহারাগুলি ফুটে উঠল। ট্রামের ঘরঘরানির বদলে রেলের চাকার মরচে পড়া শব্দ। অচেনা স্টেশন ছাড়াতেই ঘুমিয়ে পড়লুম আবার। এবারে একেবারে নিশ্ছিদ্র ঘুম। কি ভাগ্যিস ভোরবেলা চোখটা একবার খুলে গেল। খুলতেই দেখি একটা স্টেশনে গাড়ি ঢুকছে। কয়েকজন যাত্রী আড়ামোড়া দিয়ে উঠে বসেছেন। জানলার পাশ থেকে কে সুর করে ডেকে উঠল, টাটানগর। আলস্যটা বেশ জমে এসেছিল, তার ওপর অমন একটা ঘুমপাড়ানি সুর। উঠতে আর ইচ্ছে করে না, কিন্তু কি করব, আমার যাত্রা শেষ। পুটলিটা বগলে করে নেমে পড়লুম। স্টেশনটা তখনও অন্ধকার অন্ধকার। মিটমিটে বাতিগুলো তখনও নিভিয়ে দেয়নি। সামনের মাঠের ওপর ঝোপগুলো কালো মেঘের টুকরোর মতো পড়ে রয়েছে। আমি একটা বেঞ্চিতে বসে ভাবলুম, যতক্ষণ না আলো হয় ততক্ষণ ঝিমিয়ে নিই। কিন্তু ঝিমুনি আর এলো না। চোখের সামনে দেখতে দেখতে মাঠের ওপরকার অন্ধকার মুছে গেল। আমি তখন উঠে কলতলায় গিয়ে চোখে মুখে জল দিলুম। দাঁতন বিক্রি করছিল একজন। তার কাছ থেকে 1 পয়সায় 8খানা দাঁতন কিনে একখানা বেছে নিয়ে বেশ করে চিবিয়ে চিবিয়ে দাঁত মাজলুম। বাকিগুলো বিস্কুটের টিনে তোলা রইল। স্টেশনটায় দেখলুম সবই আছে। স্নানের ঘর, ওয়েটিং রুমে বেঞ্চি, চেয়ার, টেবিল। প্ল্যাটফর্মের এক কোণে ভিজে ছোলা আর গরম দুধ বিক্রি হচ্ছিল, তাই খেলুম। তারপর স্টেশনে পায়চারি করতে লাগলুম অনেকক্ষণ। ভারী চমৎকার লাগলো স্টেশনটাকে। ভাবলুম, বড় হয়ে আমি কি হব? স্টেশন মাস্টার? তাই হতে পারলে বড় সুখের জীবন হবে। স্টেশন মাস্টার হতে গেলে কি পাশ করতে হয় কিছুই জানি না, বাবার কাছ থেকে জেনে নিতে হবে। কিন্তু না, এখন এসব ভাবছি কেন? ঘরমুখো যত ভাবনা। এখন আমায় অ্যাডভেঞ্চার করতে হবে। ছুটতে হবে অজানা অচেনা ভয় জাগানো পথের দিকে লক্ষ্য রেখে। একটা ট্রেন এসে পড়ল। অনেক যাত্রী নামল। কত রকমের লোক, বাংলা, বিহারি, উড়িয়া বুলি তাদের মুখে। ব্যস্ত সবাই। সকলেই মাল নামাচ্ছে, মাল তুলছে। ঘাড় উঁচু করে কুলির জন্যে দাঁড়িয়ে আছে। হই হই রই রই হট্টগোল খানিকক্ষণ। তারপর স্টেশনটা আবার ফাঁকা হয়ে গেল। আমি তখন বেরোলুম স্টেশন ছেড়ে শহরের দিকে। শহরটা নেহাতি শহর। সেই মুদির দোকান, কাপড়ের দোকান, পানের দোকান, সেই নোংরা গলি, চৌমাথায় পুলিশ আর যত সব শহুরে লোক। অনেকক্ষণ এধারে ওধারে ঘুরে ঠিক করলুম স্টেশনেই ফিরে যাব। সেখানে গিয়ে ঠিক করা যাবে এরপর কি করা যায়। অনির্দিষ্টভাবে ঘুরে শেষে 11টার সময় স্টেশনে ফিরে এলুম। ভাবছিলুম অ্যাডভেঞ্চারের গোড়ার দিকটা এই রকমই হয় সর্বত্র। সর্বত্রই কেমন আলগা আলগা।
হাতের মুঠোর মধ্যে কিছুই আসে না। কোথায় যাচ্ছি, কি করছি, কিছুরই ঠিক নেই। শেষে যখন অ্যাডভেঞ্চার জমে ওঠে, দুর্নিবার বেগে পরিণতির দিকে এগিয়ে চলে, তখনই ফুটে ওঠে তার স্বরূপ। দুনিয়ার লোক অবাক বিস্ময়ে বলে ওঠে, হাহ, অ্যাডভেঞ্চার বটে। ওহ, সঙ্গী হিসাবে বাদরের বাচ্চাটাকে যদি পেতুম, তাহলেই এই যাত্রাটা পূর্ণাঙ্গ হতো। এই কথা ভাবছি, এমন সময় কানে এলো, আজব তত্ত্ব, টাটকা খবর, 2 পয়সা। দেখি খবরের কাগজওয়ালা স্টেশনে কাগজ বিক্রি করছে। কলকাতা থেকে সকালের ট্রেনে সেই বোধহয় কাগজ এসে পৌঁছেছে। আমি উঠে গিয়ে একখানা কিনে নিয়ে এলুম। বেঞ্চিতে বসে পাতা উল্টোচ্ছি। হঠাৎ চোখে পড়ল এক জায়গায় বড় বড় অক্ষরে লেখা, পুরস্কার ঘোষণা। আমরা অবগত আছি যে ইংল্যান্ডের বিখ্যাত কবি শেক্সপিয়ার যে বাক্সে তার রচনাগুলি যত্ন করিয়া রাখিতেন, সেই বাক্সটি কালক্রমে ডাব্লিউ ডিকসন কোংয়ের বিস্কুটের কারখানায় আসিয়া উপস্থিত হয়। খোঁজ লইয়া জানিলাম, ওই বাক্স উক্ত কোম্পানি দ্বারা মিক্সড বিস্কুটে পূর্ণ হইয়া ভারতবর্ষে আসিয়াছে এবং ওই বাক্সের নম্বর 30,303। যদি কোনো দোকানে বা কোনো ব্যক্তির কাছে ওই নম্বরের ডাব্লিউ ডিকসনের মিক্সড বিস্কুটের বাক্স থাকে, তিনি নিম্নলিখিত ঠিকানায় উহা লইয়া গেলে তাকে নগদ 500 টাকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হইবে। শ্রী হরিপদ ঘোষাল, আজব তত্ত্ব অফিস, 71/1 সেন্ট্রাল অ্যাভিনিউ, কলিকাতা। তাড়াতাড়ি আমার পুটলিটা খুলে বিস্কুটের টিনটা বার করে দেখলুম। কি আশ্চর্য, তার নম্বরটা 30,303। ডাব্লিউ ডিকসন কোংয়ের মিক্সড বিস্কুটের 30,303 নম্বরের বাক্স। আমার কপালেই তাহলে 500 টাকা। বাদুরের বাচ্চাটা কেমন করে আমাকে বিস্কুটের বাক্সটা পাইয়ে দিয়েছে মনে করে তার বাদুরে বুদ্ধির প্রশংসা করে উঠলুম। অবশ্য আমি প্রাইজ না পেলে বাবা পেতেন। আসলে বাবারই প্রাপ্য টাকাটা, কারণ বাক্সটা তারই। আমি শুধু বিস্কুটগুলো এক বৈঠকে শেষ করেছি। তাহলেও এক্ষেত্রে টাকাটা আমি পেয়ে তারপর বাবার হাতে তুলে দেব, এতে আমার কম গৌরব হবে না। সেই হাওড়া স্টেশনের বাবুটি যিনি মুঠো মুঠো ডিকসনের বিস্কুট খান, তার চোখেও আশা করি এই বিজ্ঞাপনটা পড়েছে। তিনি নিশ্চয় তার জমানো টিনগুলি তুলে তুলে তাদের নম্বর মিলিয়ে দেখছেন। ওহ, তিনি যদি জানতে পারতেন সেদিনের হাওড়া স্টেশনের সেই বাড়ি থেকে পালানো ছেলেটির হাতের সেই শূন্য ডিকসনের টিনটিতেই ওই নম্বর, তাহলে কি করতেন? না, আর ভাবা যায় না। দেরি হয়ে যাচ্ছে। এখন একটা ফেরবার ট্রেন দেখতে হয়। সেই সময় কলকাতাগামী একটা এক্সপ্রেস ট্রেন এসে গিয়েছিল। চট করে একটা টিকিট কিনে তাইতে চেপে বসলুম। ট্রেন যেমন ছুটে চলল, আজব তত্ত্বের খবর আর গল্পগুলো একে একে পড়া হয়ে যেতে লাগলো। শেষে আমি আজব তত্ত্ব মুড়ে আবার ভাবতে বসলুম, 500 টাকা নিয়ে কি করা যায়। টাকাটা বাবারই প্রাপ্য, কিন্তু দৈবক্রমে যেহেতু আমারই হেফাজতে এসে পড়েছে বাক্সটা, আর ওর প্রায় সব বিস্কুটগুলো আমি গলাধ্যকরণ করেছি, সুতরাং আমারও একটা দাবি আছে। বাবাকে বললে হয় ওই টাকা থেকে কিছু নিয়ে আমার একটা সাইকেল কিনে দিতে, যাতে করে মাঝে মাঝে আমি অন্তত ছোটোখাটো অ্যাডভেঞ্চারে বেরোতে পারি। এইসব ভাবতে ভাবতে ট্রেন এসে হাওড়ায় পৌঁছল। কলকাতায় এসে যখন পৌঁছলুম তখন সন্ধে 7টা। সেন্ট্রাল অ্যাভিনিউ খুঁজে নিয়ে 71/1 খোঁজে হনহন করে চললুম। সেখানে পৌঁছে দেখি একটা দোতলা বাড়ি। টাইম টেবিলটা চাদরে জড়িয়ে হাতে বিস্কুটের টিন আর খবরের কাগজটা নিয়ে অফিসে ঢুকলুম। সামনেই এক ভদ্রলোক একটা গোল বেতের চেয়ারে বসেছিলেন। কায়দা দুরস্তভাবে তাকে একটি নমস্কার করে বললুম, শ্রী হরিপদ ঘোষালের সঙ্গে একটু দেখা করতে এসেছি। ভদ্রলোকের চোখ সোজা গিয়ে পড়ল আমার বিস্কুটের টিনের ওপর। তিনি একটু কেশে বললেন, একটা বিস্কুটের টিনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেটাই আনা হয়েছে নাকি? বাক্সটা বাঁ হাত থেকে ডান হাতে নিয়ে আমি বললুম, হ্যাঁ। টাকাটা কখন পাবো বলতে পারেন? ভদ্রলোক বললেন, একটু বসুন, হরিপদবাবুকে ডেকে পাঠাচ্ছি। আজব তত্ত্ব আপিসে এর আগে কখনো আসিনি। এই সেই আপিস যেখান থেকে আমার প্রিয় পত্রিকা বার হয়। সারা পৃথিবীর কত বিচিত্র খবর কত পথ ঘুরে এই 2টি কি 3টি ঘরের মধ্যে এসে জমা হয়। কি বিচিত্র উপায়ে এরা দূর দূরান্তরের রঙিন বার্তা সংগ্রহ করে কে জানে। কোথায় পশ্চিম আফ্রিকা, সাহারা মরুভূমি, কোথায় মালয় দেশ, সিলিবিস দ্বীপপুঞ্জ,
কোথায় কামাচকাটকা আলাস্কা। সেখানকার ভূগোল, সেখানকার আকাশ বাতাস, নদী নির্ঝর, জঙ্গল পাহাড়, কি অদ্ভুত, কি অকল্পনীয়। সেখানে কত কি অবিশ্বাস্য ঘটনা ঘটছে, কত কি জন্মাচ্ছে মরছে, তার সবই এই ২-৩টি ঘরের ২-৩টি মানুষের নখাগ্রে। এই জগৎ বিখ্যাত আজব তত্ত্ব আফিসে ২-৩টির বেশি মানুষই আমার চোখে পড়ল না। মনে মনে ভাবলুম, কি অদ্ভুত করিতকর্মা এরা। ঘড়িতে ঢং ঢং করে ৮টা বেজে গেল। রাস্তার দিকের দরজাটাও সেই সঙ্গে সরে গেল। সেদিকে চোখ ফিরিয়ে যা দেখলুম তাতে আমার চক্ষু স্থির হয়ে গেল। চোখটা একবার ভালো করে মুছে দেখলুম, না, এ ভুল হতেই পারে না। বাবাই সশরীরে উপস্থিত। প্রথমটা বাবাকে দেখে ঘাবড়ে গিয়েছিলুম বটে, কিন্তু তখনই আবার সামলে নিয়ে ভাবলুম, এদের কাছ থেকে ৫০০ টাকা আদায় করে বাবাকে একটু তাক লাগিয়ে দিই। আমি ভদ্রলোকটিকে আবার বললুম, কই মশাই, আমার টাকা? ভদ্রলোক বললেন, আমরা তো জানি নে, উনি এখানে এসে বিজ্ঞাপন দিয়ে গেছেন, উনিই জানেন। আমি বললুম, মিথ্যে বলছেন কেন? আমার বাবার নাম কোনো কালে হরিপদ ঘোষাল নয়। এক্ষুনি আপনারা সত্যিকারের হরিপদ ঘোষালকে বার করুন বলছি। বাবা হঠাৎ এক ধমক দিয়ে বলে উঠলেন, থাম। এবারে বাবার চালাকিটা বুঝতে পারলুম। হরিপদ ঘোষালের নামে বিজ্ঞাপন দিয়ে বাবা আমায় ধরেছেন, সেই সঙ্গে আমার অ্যাডভেঞ্চারটি পাকবার আগেই মাটি করে দিয়েছেন। বাবা অবশ্য আমায় আর কিছু বললেন না। মনক্ষুণ্ণ হয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরে আসতে হলো। সঙ্গে আমার সেই টাইম টেবিল, বিছানার চাদর আর বিস্কুটের টিন। বিস্কুটের টিনের মধ্যে ৭ টুকরো দাঁতন। সবে গ্রীষ্মের ছুটি ফুরিয়ে নতুন আষাঢ়ের মেঘ দেখা দিয়েছে। এই লম্বা ছুটির পর স্কুলটা আমার কাছে যেন কয়েতখানার মতো একঘেয়ে হয়ে উঠল। আজ স্কুল থেকে ফিরে আসবার একটু আগে ছোট এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ছাদের কোণে পা ছড়িয়ে বসে আকাশ ঘেরা আষাঢ়ের নতুন মেঘের সাজসজ্জার দিকে চোখ দুটো খুলে দিয়েছি। চোখে যেন কিসের ঘোর লাগছে। মাঝে মাঝে ভিজে হাওয়া এসে মুখে হাত বুলিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে বৃষ্টির জলে ভেজা মাটির সোদা গন্ধ নাকে লেগে মনটাকেও অস্থির করে তুলছে। একজোড়া ডানা পেলে এতক্ষণ নিশ্চয়ই ওই মেঘগুলোর সঙ্গে গা ভাসিয়ে কোথায় চলে যেতুম তার ঠিক থাকতো না। মন চলেছে উড়ে, দেহ পিঞ্জরাবদ্ধ। আর থাকতে না পেরে বলে উঠলুম, উহ, আর তো এখানে টেকা যায় না, কতকাল আর বন্ধ থাকব। মনে হলো বড় বেশি বন্দি হয়ে রয়েছি। সব বাধা ভেঙে বেরিয়ে পড়তে ইচ্ছে করল। গেলবারকার অ্যাডভেঞ্চারটার কথা বারবার মনে পড়তে লাগলো। এমনভাবে আমার অ্যাডভেঞ্চারটাকে মাটি করে দেওয়ার জন্যে বাবার উপর রাগ ধরতে লাগলো। বাধা না দিলে এতদিনে হয়তো আমার কত খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ত। কত লোকে আমার ভ্রমণ বৃত্তান্তের রোমাঞ্চকর কাহিনী খবরের কাগজে ছাপাবার জন্যে আমাকে এসে পীড়াপিড়ি করত। কত লোক হয়তো সেই বৃত্তান্ত দফায় দফায় পড়বার জন্যে উন্মুখ হয়ে দিন গুনতে থাকত। ছি ছি, বাবার জন্যে সমস্ত মাটি হলো। এই তো অ্যাডভেঞ্চারের বয়স, এত উৎসাহ, এত ক্ষমতা, এত তৎপরতা, এসব কি আর বয়স হলে থাকবে? অ্যাডভেঞ্চারে যেতে হয়তো এই বয়সেই যাওয়া উচিত। ভাবতে ভাবতে শরীরের সমস্ত রক্ত ঝাঁঝিয়ে উঠল। বসে থাকতে পারলুম না। উঠে পড়ে জোরে জোরে পা ঠুকে ঠুকে শ্যাওলাবরা ছাদের এ দেয়াল থেকে ও দেয়াল অবধি পায়চারি করতে লাগলুম। মনে হতে লাগলো বোধহয় এখনই একটা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ব। মনে হলো বাইরে থেকে যেন ডাক আসছে। আজব তত্ত্বটা তখনও পড়া হয়নি। চঞ্চল মনটাকে একটু স্থির করবার জন্যে আজব তত্ত্বের পাতার উপর চোখ বোলাতে লাগলুম। একটা খবর দেখলুম, এক সাহেব, মেম ও তাদের ছোট ছেলে নাকি স্লেজ গাড়িতে করে সাইবেরিয়ার বরফের মরুভূমি পার হবার জন্যে বেরিয়েছিলেন। অর্ধেক পথ যাবার পর সাহেব মেম দুজনেই ঠান্ডায় মারা পড়েন, কিন্তু ছোট ছেলেটি অসীম সাহসে এবং অদ্ভুত কৌশলে বরফের মরুভূমি পার হয়ে গন্তব্যস্থানে গাড়ি নিয়ে পৌঁছে গেছে। এই নিয়ে কাগজে কাগজে হই হই ব্যাপার। আর সহ্য হলো না। খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলুম। একটা সামান্য সাহেবের ছেলে সাইবেরিয়া পার হয়ে যেতে পারে, আর আমার দ্বারা কিছুই সম্ভব হবে না? দেখুক তবে একবার পৃথিবীর লোক
এই বাবুয়ের অ্যাডভেঞ্চার করবার কি আশ্চর্য ক্ষমতা। কিছু না কিছু করবই আমি, বাড়ির বাধাকে কাটিয়ে উঠব। বাড়ির বাধা, বাড়ির বাধা, বাড়ির বাধা, তার উপর স্কুলের বাধা। এইসব বাধার জন্যই তো অ্যাডভেঞ্চার হয় না। বাবা মাও বোঝেন না, মাস্টার মশাইরাও তেমনি। কবে যে ছোট ছেলেরা স্বাধীনতা পাবে? মুশকিল এই, যখন স্বাধীন হব তখন তো আর ছোটটি নেই, বড় হয়ে গেছি। আর সেই সঙ্গে কাকাদের মতন ভীষণ সংসারী হয়ে পড়েছি। তখন কি আর অ্যাডভেঞ্চারের কথা ভাবব? আমি হয়তো বড় হয়ে কাকাদের মতন সংসারী হব না। নতুন নতুন দেশ, নতুন নতুন অভিযানই আমায় টানবে। কিন্তু এখন আমার অতদিন অতকাল অপেক্ষা করার ধৈর্য কোথায়? কিছু একটা এখনই করা দরকার, যা পারি। ভাবতে ভাবতে কোন রাস্তা দিয়ে কতটা এসে পড়েছি কিচ্ছু হুঁশ ছিল না। যখন হুঁশ হলো তখন রাস্তাটাকে ঠিক চিনতে পারলুম না। কিন্তু রাস্তাটার কেমন একটা অদ্ভুত রকমের ভাব দেখে থমকে দাঁড়ালুম। কেমন যেন থমথমে, লোকজন কম, যারা হাঁটছে সকলেরই যেন কিসের তারা। রাস্তার দুধারের বাড়িগুলো চুপচাপ, তবু কেন জানি না মনে হয় সবাই আড়াল থেকে দেখছে। কি দেখছে কে জানে। সামনে দিয়ে দেখলুম কয়েকটা পুলিশ হনহন করে একদিকে চলে গেল। কয়েকজন লোক কোথা থেকে হঠাৎ এসে ছুটতে ছুটতে গলির ভিতর অদৃশ্য হয়ে গেল। কয়েকজন দোকানদার দেখি তাদের দোকানের দরজা বন্ধ করে সরে পড়ছে। আমি এতক্ষণ দাঁড়িয়েছিলুম, এইবার চলতে আরম্ভ করলুম। রাস্তা ধরে খানিকটা এগিয়ে যেতেই একটা বড় রাস্তা। বড় রাস্তা ধরে বাঁ পাশে ঘুরতেই দেখি একরাশ পুলিশ। আমি এগোতেই একজন বাধা দিয়ে বলল, ওদিকে যাবেন না, দাঙ্গা আরম্ভ হয়ে গেছে। ভাবছি, দাঙ্গা আবার কখন হলো? ও, তাই বুঝি চারিদিকের এরকম বিত্রস্ত ভাব। বাহ, এ তো বেশ একটা অ্যাডভেঞ্চারের মধ্যে এসে পড়া গেল। এই সময় হঠাৎ চোখে পড়ল একটু দূরে একটা বাদর নাচওয়ালা কয়েকটা বাদর নিয়ে চলেছে। তাদের মধ্যে একটা ছোট বাদরের বাচ্চা, সেবারে যেটাকে দেখেছিলুম, যেটা আমায় বিস্কুটের টিন খুঁজে এনে দিয়েছিল, ঠিক সেইটার মতো। ভাবলুম, ওই বাচ্চাটাকে যদি আদায় করা যায়, 1 টাকা 2 টাকা যা লাগে দেব, পুষলে পরে চমৎকার সঙ্গী হবে আমার অ্যাডভেঞ্চারের। এই ভেবে বাদরওয়ালাকে ধরবার জন্যে আমি সেই দিকে তাড়াতাড়ি পা চালালুম। কিন্তু আবার বাধা, অনেক পুলিশ সেখানে। দুজন হাত ফাঁক করে দাঁড়ালো। ওদিকে যাবেন না। আমি বললুম, কি মুশকিল, আমি শুধু ওই বাদরওয়ালার কাছে যেতে চাই, দাঙ্গার মাঝে যাচ্ছে কে? কিন্তু পুলিশ অনড়। একজন বললে, এইটুকু ছেলে দাঙ্গার বাজারে রাস্তায় বেরিয়েছ কেন? আমি একটা ফাঁক খুঁজছি, দৌড় দেব বলে। সেই সময় কে যেন এসে আমার কাঁধ চেপে ধরলে। পিছন ফিরে দেখি কোট প্যান্ট হ্যাট পরা, চোস্ত করে দাড়িগোঁফ কামানো, লম্বা মতো এক ভদ্রলোক। ভারী রাগ ধরল। এক ঝাঁকানিতে কাঁধ ছাড়িয়ে নিয়ে বললুম, কে আপনি মশাই? খামোকা কাঁধ ধরেন কেন? বাবুটি খপ করে আমার হাত ধরে বললেন, ওদিকে যাচ্ছ কোথায়? আমি চটে বললুম, ছাড়ুন না মশাই, আমি ওই বাদর নাচওয়ালার কাছে যেতে চাই। বাবুটি ভাবলেন আমি বুঝি বাদর নাচ দেখবার জন্যে ব্যস্ত হয়েছি। বললে, থাক থাক, এই দাঙ্গা মারামারির বাজারে আর বাদর নাচ দেখে না, খুব হয়েছে। আমি বললুম, আমি কচি খোকাটি নই যে বাদর নাচ দেখবার জন্যে ঘুম ধরছে না। ছাড়ুন, আমার অন্য কাজ আছে। বাবুটি বললেন, কি কাজ শুনি? দেখলুম এ তো আচ্ছা বেয়াদব, না শুনে কিছুতেই ছাড়বে না দেখছি। বললুম, আমি অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, তাই আমার একটা বুদ্ধিমান বাদর চাই। বাবুটি বললেন, অ্যাডভেঞ্চারে বেরিয়েছ? বুদ্ধিমান বাদর? যাও না, আর একটু এগিয়ে, খুব অ্যাডভেঞ্চার হবে। লকলকের ছোড়া আর পাকা বাঁশের লাঠি নিয়ে তোমার জন্য সব ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। চটে উঠে বললুম, ও কি মশাই, খামকা গালাগাল দেন কেন? বাবুটি তখন এক হাঁক দিলেন, পাহারাওয়ালা! ঝড়ের মতো একটা পাহারাওয়ালা ছুটে এসে সেলাম করে দাঁড়ালো। বাবুটি পাহারাওয়ালাকে বললেন, একে নিয়ে যাও আমার থানায়, আটক করে রাখবে। পাহারাওয়ালা পাজা কোলা করে আমায় তুলে নিল। পুলিশের বাবুটি হনহন করে একদিকে চলে গেলেন। আমি হতাশ হয়ে পড়লুম। ব্যাপারটা কতদূর গড়ায় তাই দেখতে পাহারাওয়ালার সঙ্গে পুলিশবাবুর থানায় গিয়ে উপস্থিত হলুম। প্রায় যখন সন্ধে হয়ে এসেছে, পুলিশের বাবুটি থানায় ঢুকলেন। একটা ঘরের মধ্যে আমি আটক ছিলুম। পুলিশের বাবুকে আসতে দেখে আমি বললুম, আর কেন ভদ্রলোকের ছেলেকে মিছে কষ্ট দেন মশাই? তিনি আমার দিকে কয়েক পা এগিয়ে এলেন। আমি বলে চললুম, ঢের তো হলো, এবার বিদায় দিন না।
পুলিশবাবু কোনো কথা না বলে সোজা আমার সামনে এসে দাঁড়ালেন। আমার আপাতমস্তক একবার চোখ বুলিয়ে নিয়েই পিছন ফিরে এক পাহারাওয়ালাকে কি যেন ইশারা করলেন। পাহারাওয়ালা এগিয়ে এসে ফস করে আমার দুহাতে হাতকড়া লাগিয়ে দিল। তারপর পুলিশের বাবুর আর এক ইশারায় আমাকে টানতে টানতে পুলিশের বাবুর পিছনে পিছনে নিয়ে চলল। যেখানে গিয়ে আমরা উপস্থিত হলুম সেটা আধা অন্ধকার একটা ঘর। ঘরের একদিকে লম্বা গরাদ দেওয়া একটা জানলা, তার পিছনে বারান্দা, অপরদিকে দরজা, অন্য দুদিকে শুধু দেয়াল। আসবাবের মধ্যে নানা রকম কাগজে আর ফাইলে ভরা টেবিল, আর তার পিছনে উঁচু একটা চেয়ার। আমাকে টেবিলের সামনে দাঁড় করানো হলো। পুলিশবাবু টেবিলটাকে চক্র মেরে উঁচু চেয়ারে গিয়ে বসলেন। তারপর কোনো দিকে না তাকিয়ে শুধু একবার বললেন, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। পুলিশের বাবু তখন আমার দিকে ফিরে বললেন, এখন সত্যি করে বলো, তোমার নাম কি? আমার কথা কইতেও ঘৃণা হতে লাগলো। আমি কোনো উত্তর না দিয়ে অন্যদিকে চেয়ে রইলুম। পুলিশের বাবুটি বললেন, এই শেষবার তোমার নাম বলতে হুকুম করছি, না বললে। আমি ভীষণ চোটে বলে উঠলুম, কেন মশাই, আমাকে কি আসামি পেয়েছেন নাকি? পুলিশের বাবু মৃদু হেসে বললেন, তবে তুমি কি? আমি যা তাই। ঠিক, আজকের দাঙ্গায় তুমিই আসামি। আমি বললুম, তার মানে? পুলিশের বাবু বললেন, সে কথা পরে হবে, এখন বলো তোমার নাম কি? বলে তিনি এক প্রস্থ কাগজ আর একটা পেন্সিল টেনে নিলেন। আমি বললুম, আমি বলবো না। পুলিশের বাবু বললেন, বেশ, তবে আমিই বলছি। তোমার নাম ফোকরে গুন্ডা, গুন্ডার সর্দার। আজকে কলকাতা শহরের দাঙ্গা হাঙ্গামার জন্য তুমিই দায়ী, তুমিই বাঁধিয়েছ দাঙ্গা। বলে ঘসঘস করে কাগজের উপর লিখে চললেন। আমার সেদিকে তাকাতেও ইচ্ছে করল না, তবু কয়েকটা শব্দ চোখে পড়ল। ফোকরে গুন্ডা, দাগি আসামি, জুলাই তারিখের দাঙ্গা, দায়ী। পুলিশের বাবু কটমট করে তাকিয়ে বললেন, স্বীকার করছো তুমি ফোকরে গুন্ডা? আমি বললুম, কখনো নয়। পুলিশের বাবু বললেন, স্বীকার করো আর নাই করো, প্রমাণ আমাদের কাছে আছে, এই দেখো। বলে পকেট থেকে তিনি একটা ফটোগ্রাফ বার করলেন। হ্যারিসন রোডে ঠিক যে জায়গায় তুমি দাঙ্গা শুরু করেছিলে সেইখানে এই ছবি উঠেছে। বলে ফটোগ্রাফটা আমার দিকে এগিয়ে ধরলেন। আমি আশ্চর্য হয়ে দেখলুম, সত্যি আমার চেহারা। কি করে যে হ্যারিসন রোডে আমার ছবি উঠল ভেবে পেলুম না, বরং বাড়িতে কাকার তোলা যে ফটোগ্রাফটা ছিল এটা অনেকটা সেই রকমই বোধ হলো। পুলিশের বাবু বললেন, তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে যে আজকের দাঙ্গার জন্যে তুমিই দায়ী। আমি বাধা দিয়ে বললুম, আপনার মতো বোকা তো দেখিনি, এতটুকু ছেলে কখনো গুন্ডার সর্দার হতে পারে? পুলিশের বাবু হা 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 করে হেসে বললেন, এতটুকু ছেলে? এতটুকু ছেলেই বটে। কে না জানে ফোকরে গুন্ডা কী রকম। চিরকালই সে ছোট্ট বেটে, মাকুন্দে, ছেলে মানুষের মতো চেহারা, গোবদারিই ওঠেনি। যাই হোক, এখন তোমার আড্ডা কোথায় সেইটা বলো, ওইটাই আমাদের দরকার। আমি চটে উঠে বললুম, গুন্ডার আড্ডা কোথায় তার আমি কি জানি? পুলিশের বাবু বললেন, বলবে না তাহলে? আমি তোমার বিচারক, শেষবারের মতো তোমায় জিজ্ঞেস করছি, তোমাদের আড্ডা কোথায়, তার উত্তর দাও। আমি দেখলুম এ তো আচ্ছা বিপদ। বললুম, বিচারঘর কখনো এরকম হয় না, সেখানে ঘর ভরা লোক গিসগিস করে, সাক্ষী সাবুত থাকে, উকিল মক্কেল থাকে। পুলিশবাবু গম্ভীর হয়ে বললেন, গুন্ডার বিচার এই ঘরেই হয়ে থাকে। আমি বললুম, কেন মশাই ভদ্রলোকের ছেলেকে কষ্ট দিচ্ছেন? আপনার ছেলে কি সব বুঝতে পেরেছি। পুলিশের বাবু আবার হা হা করে হেসে উঠলেন। ভদ্রলোকের ছেলে? হা হা, আমার চালাকি বুঝতে আর খুব বেশি দেরি হবে না। শোনো তাহলে, কাল সকাল 6টার মধ্যে তুমি যদি তোমার গুন্ডার দলকে ধরিয়ে না দাও, তোমার ফাঁসি হয়ে যাবে। এই দেখো তার পরোয়ানা। সর্বনাশ, একেবারে ফাঁসি? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। চিৎকার করে বললুম, এ কি অন্যায় আপনার? গুন্ডার খবর আমি কি জানি? আপনি আমার বাড়িতে লোক পাঠান, দেখুন না বাড়ির লোক কি বলে। পুলিশের বাবু বললেন, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি সেই খোঁজই তো আমরা চাই। আমার প্রায় কান্না এসে গিয়েছিল। কান্না চেপে বললুম, 7 নং শিবু সমাদ্দারের স্ট্রিট,
আপনি সেখানে লোক পাঠিয়ে বলুন আমার নাম বাবুই, আমি এখানে আটকা আছি। পুলিশের বাবু বললেন, তোমার নাম বাবুই? তা হতে পারে, গুন্ডাদের অমন কত ছদ্মনাম থাকে। যাই হোক, আমি 7 নম্বর শিবু সমাদ্দার স্ট্রিটে খোঁজ নিচ্ছি। এই বলে আমাকে একটা গড়াত দেওয়া ঘরের মধ্যে বন্ধ করে তিনি চলে গেলেন। বসে আছি তো বসেই আছি। অনেক বাদে পুলিশের বাবু আবার এসে আমার ঘরে ঢুকলেন। মুখ দেখলুম আষাঢ়ের মেঘের মতো থমথমে। তিনি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে শেষে বললেন, আমি জিজ্ঞেস করলুম, আমার বাড়িতে লোক পাঠিয়েছিলেন? কি বললেন তারা? রাগত সুরে পুলিশবাবু বললেন, দেখ ফোকরায়, পুলিশের সঙ্গে চালাকি করার ফল তোকে সমুচিত ভুগতে হবে। আমি অবাক হয়ে বললুম, কী চালাকি করলুম আমি? তিনি এক ধমক দিয়ে বললেন, কী চালাকি? তোমার জন্যে আজ পুলিশের মুখ দেখাবার উপায় নেই। 7 নম্বর শিবু সমাদ্দার স্ট্রিট এক ভদ্রলোকের বাড়ি, সেখানে ফোকরে গুন্ডার আড্ডা বলে খানা তল্লাশ করতে গিয়ে আমাদেরই বেইজ্জত, অপমান। কাল তোমার ফাঁসি মাপ হবার কোনোই সম্ভাবনা নেই। আমি ব্যস্ত হয়ে বললুম, গুন্ডার আড্ডা কেন? ভদ্রলোকের বাড়িই তো, আমার বাবা মা সবাই সেখানে। পুলিশের বাবু বাধা দিয়ে বললেন, কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথায় বিশ্বাস নেই। আমার মুখের সামনে একটা দরজা ঝন করে বন্ধ হয়ে গেল। বুঝলুম সত্যিই আমি বন্দি। এত বড় ভুল যে কলকাতার পুলিশের কাজে কর্মে ঘটতে পারে তা আমার এর আগে কোনো কালে জানা ছিল না। আরে যে সে ভুল নয়, একেবারে ফাঁসির আসামিতে ভুল। আমি ভাবলুম কালকে তো আমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু তারপর যখন প্রকাশ পাবে আমি ফোকরে গুন্ডা নই, আমি বংশলোচন সরকারের ছেলে বাবুই সরকার, তখন তখন আর কি? আমি তো ততক্ষণে মরেই গেছি। ভুল ভাঙলেও এ ভুল শোধরানো তো আর যাবে না। সেই গরমের মধ্যে মৃত্যুর বিভীষিকার কল্পনা করে আমি হি হি করে কেঁপে উঠলুম। মাথার মধ্যে নানা রকম দুশ্চিন্তা মৌমাছির ঝাঁকের মতো বো বো করে ঘুরে বেড়াতে লাগলো। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। একটা স্বপ্ন দেখলুম, যেন সেই বাদরের বাচ্চাটা এক মায়া বলে জেলখানার মধ্যে ঢুকে আমায় উদ্ধার করে নিয়ে গেছে। চারিদিকে খোঁজ খোঁজ খানা তল্লাশি। আমি ততক্ষণে আশ্চর্য এক অ্যাডভেঞ্চারের দেশে পৌঁছে অ্যাডভেঞ্চার শুরু করে দিয়েছি। কিন্তু পুলিশের বাবু তখনও আমায় ছাড়েননি। ডিটেকটিভ সেজে আমায় গ্রেপ্তার করবার জন্যে আমার পিছনে ছুটে আসছেন। আমি প্রাণপণে পালাবার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই আমার পা চলছে না। পুলিশের বাবু হু হু করে আমার দিকে এগিয়ে আসছেন, ধরে ফেললেন বলে। আর দেরি নেই। আমি চিৎকার করে উঠলুম, বাদুর ভাই, বাদুর ভাই, রক্ষা করো। এমন সময় ঘুম ভেঙে গেল। ক্যাচ করে দরজা খুলে গেল। আমি দেখলুম পুলিশের বাবু। তার মুখ ভীষণ গম্ভীর। তিনি আমার দিকে চেয়ে বললেন, দেখো ফোকরে, কাল এই জেলখানায় আমার কাছে একজন সন্ন্যাসী এসেছেন, মস্ত গুণী লোক। তিনি একজন ফাঁসির আসামি নিয়ে একটা ভয়ানক পরীক্ষা করতে চান। তোমাকে সেই পরীক্ষা দিতে হবে। আমি শিউরে উঠে বললুম, কী পরীক্ষা? পুলিশের বাবুটি বললেন, তোমার ফাঁসি তো হবেই, কিন্তু সন্ন্যাসীর এই পরীক্ষা যদি সফল হয় তোমার প্রাণ বাঁচতেও পারে। আমি অস্থির হয়ে বললুম, বলুনই না কী পরীক্ষা? পুলিশের বাবু বললেন, বলছি শোনো তবে। তোমার গলাটা আমাদের জল্লাদ এক কোপে কেটে ফেলবে। সে সময় তুমি একটুও নড়বে না, কারণ গলা তোমার ধরের ওপরেই থাকবে। সন্ন্যাসী এসে তখন তোমার নড়বড়ে মাথার ওপর মন্ত্র পড়ার জল ছিটিয়ে দেবেন। এই করলেই কাটামুন্ডু আবার জোড়া লেগে যাবে, মরা মানুষ বেঁচে উঠবে। দেখা যাক কি হয়। যদি বেঁচে উঠতে পারো মুক্তি পাবে, কারণ একজন মানুষকে দুবার বধ করার আমাদের কোনো আইন নেই। এখন এসো আমার সঙ্গে। কথাটা শুনে আমার মোটেই ভরসা হলো না। আমি ভয়ে ভয়ে পুলিশের বাবুর সঙ্গে বদ্ধভূমিতে উপস্থিত হলুম। পুলিশের বাবু বললেন, চোখ দুটো জোর করে বুজে এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকো। যতক্ষণ না কাটামুন্ডু জোড়া লাগে একটুও নড়ো না, বা একবারও চোখ খুলো না। একটু নড়েছ কি, চোখ খুলেছ কি, চিরকালের মতো মরণ, আর প্রাণ ফিরে পাবে না। হাত পা সোজা করে চোখ বুজে আমি কাঠের মতো দাঁড়িয়ে রইলুম। পুলিশের বাবু বললেন, আমি জল্লাদ আর সন্ন্যাসীকে নিয়ে আসছি, সাবধান। বলে তিনি চলে গেলেন। একটু পরে শুনলুম ঘরে যেন কারা ঢুকলো। বেজায় ইচ্ছে করতে লাগলো চোখটা একটু ফাঁক করে দেখে নি জল্লাদের চেহারাটা কেমন, সন্ন্যাসীকেই বা কেমন দেখতে।
কিন্তু সাহস হলো না। তারপরই ঝনঝন একটা শব্দ শুনতে পেলুম। ওই বোধহয় খড়গ বার করছে। একজোড়া পায়ের শব্দ আমার কাছে এগিয়ে এলো। হঠাৎ ঘাড়ের ওপর সজোরে একটা ধাক্কা খেলুম। ওই রে, বোধহয় খাড়ার কোপে আমার মাথাটা কাটা পড়ল। প্রাণপণে চোখ বুজে রইলুম, সব রকম ভাবনা চিন্তাকে দমন করে। ভীষণ ইচ্ছে করতে লাগলো হাত দুটো একবার তুলে দেখিনি মাথার অবস্থাটা কী রকম, কিন্তু হাত নাড়বার তো জো নেই, নড়লেই সর্বনাশ। আমি আরও স্থির হয়ে দাঁড়িয়ে রইলুম। চোখ দুটো ভয়ানকভাবে চাইতে লাগলো। চট করে একবার পাতা খুলে দেখে নেয়, কিন্তু উপায় নেই। চোখের পাতা খুললেই হয়তো বিপর্যয় হয়ে যাবে। খানিক বাদে আমার মনে হলো কে আমার মাথায় জল ছিটিয়ে দিচ্ছে। ওই বোধহয় সন্ন্যাসীর মন্ত্র পড়া জল আমার মাথায় পড়ছে। কি হয় এখন, কি হয় এখন? আমি হাত দুটোকে প্রাণপণে আরও কাট করে রাখলুম, চোখ দুটোকে জোর করে বন্ধ করে রাখলুম। এমন সময় শুনলুম কে যেন মোটা গলায় বলে উঠল, সব ঠিক হো গয়া। শুনলুম পুলিশের বাবু বলছেন, ওহে এবার চোখ খোলো। ভয়ে ভয়ে আস্তে আস্তে চোখ খুললুম। দেখলুম যেমন ছিলুম তেমনই রয়েছি। কাঁধের ওপর মুন্ডু রয়েছে। ঝাঁকিয়ে দেখলুম বেশ শক্ত করে জোড়া। উহ, হাঁপ ছেড়ে বাঁচা গেল। শুধলুম, সন্ন্যাসী ঠাকুর কোথা? একবার পায়ের ধুলো নেব যে। পুলিশের বাবু বললেন, এইমাত্র ছিলেন এখানে, হঠাৎ অদৃশ্য হয়ে গেছেন। দরজার দিকে চোখ ফেরাতে দেখি বাবা ঢুকছেন। আমি অবাক হয়ে বললুম, এ কি, বাবা এখানে? বাবা কিছু বললেন না, কিন্তু পুলিশের বাবু বললেন, সে কি বকরে, খবর পেয়ে তোমার বাবাও এসে পড়েছেন নাকি? যাও তাহলে, এই বেলা সরে বড় বাবার সঙ্গে। বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। আমি মাথা চুলকে ভাবতে ভাবতে চললুম, তাই তো, এ কীরকম হলো, এ কীরকম হলো? বাড়ি এসে মার কাছে খাবার চাইতে গিয়ে শুনতে পেলুম মা তার শরীরের সঙ্গে বলাবলি করছেন। আচ্ছা, কর্তার কাণ্ডটা কি দেখো দেখি। শহরে দাঙ্গা, আমরা এদিকে ছেলে কোথা গেল ছেলে কোথা গেল বলে ভাবনায় মরে যাই, আর ওদিকে দুই বন্ধুতে মিলে ওইটুকু ছেলেকে সারাটা সন্ধে কি নাকালটাই না করেছেন।